এই ভিডিওতে মোটামুটি আপনার একটা প্রাথমিক ধারণা হবে ইরান, ইসরায়েল, আমেরিকা এরা কেন যুদ্ধ করতেছে এবং ইরান ইসরায়েলের এই দুই দেশের ইতিহাস। এটা আল্লাহর একটা অশেষ রহমত যে রাশিয়া ও চায়না শুধু আমেরিকার হামলার সমালোচনাতেই সীমাবদ্ধ রয়েছে। অন্যথায় রাশিয়া অথবা চায়না যে কোনো একটা দেশ যদি ইরানকে ওইভাবে সমর্থন করত যেভাবে আমেরিকা ও ইউরোপ রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে সমর্থন করেছিল, তাহলে কিন্তু জিও পলিটিক্সের খিচুড়ি একটু অন্য স্টাইলে রান্না হতে হয়তো। এখন প্রশ্ন হচ্ছে, ইরান ও ইসরায়েলের লড়াই আসলে কি নিয়ে? এটা কোন নিউক্লিয়ার ডিল যা নিয়ে আমেরিকা ইরানের উপর প্রেসার দিচ্ছে? কারণই বা কি? ইরান কেন আমেরিকার সাথে ডিল করতেছে না? চলুন একটু গভীরে যায় এবং দেখি কাহিনীটা আসলে কি। ইরান ইসরায়েল কিন্তু সবসময় এরকম শত্রুতাপূর্ণ মনোভাব ছিল না। আপনারা জানেন হয়তো, ইরান ছিল বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ তুরস্কের পরে, যারা 1948 সালে ইসরায়েলের স্বঘোষিত রাষ্ট্র ঘোষণার পর তাদের একটা দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল। তখন ইরানকে শাসন করতেন শাহ মোহাম্মদ রেজা পেহলভি। রেজা পেহলভি ছিলেন পশ্চিমা দেশগুলোর, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের ঘনিষ্ঠ দোস্ত। এই রেজা পেহলভি শাসন ব্যবস্থাকে অনেকে বলতেন পশ্চিমাপন্থী বা ধর্মবিরোধী। এতে করে রেজা পেহলভির উপর ইরানের অনেক মানুষ অসন্তুষ্ট ছিল। পরে এই অসন্তোষের সুযোগ কাজে লাগিয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইসলামী আদর্শে জনগণকে সংগঠিত করে এবং বিপ্লবের মাধ্যমে রাজা শাহ পেহলভিকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় 1979 সালে। সেই 1979 সাল থেকে 1989 সাল পর্যন্ত এই 10 বছর আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরানের সুপার লিডার ছিলেন এবং তার মৃত্যুর পর 1989 সাল থেকে আয়াতুল্লাহ আলী খামেনি ক্ষমতা আসেন। 1989 সাল থেকে এখন পর্যন্ত 36 বছর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আছেন। মোটামুটি বলা চলে গত কয়েকদিনের যে হামলা ইরান ইসরায়েলের, তার নিউক্লিয়ার বোমা সূত্র ধরেই। আমেরিকা ইসরায়েল চায় না কোনোভাবেই ইরানের কাছে নিউক্লিয়ার বোমা থাকুক। এই নিউক্লিয়ার বোমা বানানোর জন্য যে ইউরেনিয়াম পিউরিফাই করতে হয়, সেই ইউরেনিয়াম পিউরিফাই করার মতো ইরানের কাছে দুইটা প্ল্যান্ট আছে, একটা নাতানজে, একটা ফোর্ডে। তথ্যমতে জুলাই 2015 পর্যন্ত ইরানের 20,000 সেন্ট্রিফিউজ মেশিন কাজ করছিল। যেভাবে নিউক্লিয়ার বোমা বানানোর কাজ করতেছিল তারা, 8টা নিউক্লিয়ার বোমা বানানোর মতো ক্যাপাসিটি ছিল ইরানের হাতে। 2015 সালের কথা বলতেছি আমি। যখন এই খবর আমেরিকা জেনে গেছে, তখন তারা ইরানের অনেক কিছুর উপর নিষেধাজ্ঞা দেয়। এই নিষেধাজ্ঞা ইরানের প্রায় $160 বিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। পরে ইরান এই ক্ষতি রিকভার করার জন্য জয়েন্ট কনফারেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA সংক্ষেপে নামে একটি গুরুত্বপূর্ণ চুক্তি করা হয়। এই চুক্তিতে 7টা দেশ থাকে: ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া এবং জার্মান। এদের মধ্যে স্বাক্ষরিত একটি পরমাণু শান্তি চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে ইরান রাজি হয়েছিল তারা নিউক্লিয়ার ডিল সম্পূর্ণরূপে বন্ধ করে দিবে এবং বিনিময়ে আমেরিকা ও জাতিসংঘ ইরানের উপর থেকে বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেয় এবং ইরান তার প্রায় $100 বিলিয়ন ফেরত পায়। কিন্তু ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করেনি এবং ইরান বলেছিল, আমরা পৃথিবীর শান্তির জন্য এই প্রোগ্রাম চালিয়ে যাব। আবার ইসরায়েলও বলে, আমাদের দেশের আশেপাশে কেউ যদি পারমাণবিক বোমা বানানোর চেষ্টা করে, আমরা এটা কোনোভাবেই মানব না। পরে এই খবরে আমেরিকা জেনে তারা এই চুক্তি, যেটা জয়েন্ট কনফারেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, এটা ক্যান্সেল করে দেয়। কারণ এই চুক্তিটাই ছিল ইরান যেন নিউক্লিয়ার বোমা না বানায় এবং নিউক্লিয়ার কর্মসূচিকে শান্তিপূর্ণ রাখে। মানে পশ্চিমা দেশগুলো যেন নিশ্চিত হতে পারে ইরান গোপনে নিউক্লিয়ার বোমা বানাচ্ছেন। 2009 সালে ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। ঠিক ওইখান থেকেই সূত্রপাত পৃথিবী থেকে নিউক্লিয়ার অস্ত্র হ্রাস করানোর। এজন্য ওবামা নোবেল পুরস্কার পেয়েছিলেন। আন্তর্জাতিক কূটনীতিক ও পারমাণবিক অস্ত্র হ্রাসে তার যে ভিশন ও উদ্বেগ, তার জন্য। এই চুক্তি পুনরায় রিনিউ করার জন্য 2021 সালে ইরান আর আমেরিকা আবার নতুন করে কথা হয়। তখন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, কিন্তু ফলাফল জিরো, কোনো সমাধান হয়নি। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে ট্রাম্পও এই চুক্তির কথাই বলতেছিলেন বারবার, ইরান যেন নিউক্লিয়ার প্রোগ্রাম বন্ধ করে এবং আমেরিকার সাথে সমঝোতা করে। আর যদি ইরান এটা না করে, তাহলে ইরানকে ভয়ঙ্কর পরিণতি দেখতে হবে। 14 জুন রবিবার 2025 সালে, মানে আজকে থেকে আমি যখন এই ভিডিও করতেছি 9 দিন আগে, হঠাৎ ইসরায়েল ইরানের উপর হামলা করে বসে। এটা যেন তেন হামলা না। প্রথমে সবার একটা ধারণা ছিল 15 জুন আমেরিকা ইরানের একটা মিটিং ছিল এই প্রোগ্রামটা নিয়ে। যদি 15 জুন এগ্রিমেন্টে কোনো সমাধান বের হয়ে না আসে, তখন হয়তো হামলা টামলা হইতে পারে। কিন্তু মিটিং এর আগে এই লেভেলের হামলা কেউ এক্সপেক্ট করেনি। হামলা কোথায় করে দেখেন, ইরানের নিউক্লিয়ার যে প্রোগ্রাম ছিল ঠিক ওই জায়গাতে হামলা করা হয়। সাধারণত এই জায়গাগুলো বেশিরভাগ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকে, তার মধ্যেও এরকম জায়গায় ইসরায়েল এই লেভেলের হামলা করে বসে এবং ইরানের টপ লেভেলের সায়েন্টিস্ট, মিলিটারি জেনারেল সবাই প্রায় একই জায়গায় ছিল। ইসরায়েল এই হামলার বহু আগে ইরানের ভিতর ড্রোন সেন্টারও বানিয়ে নিয়েছিল এবং ইরান কিছু বুঝে ওঠার আগেই তাদের টপ লেভেলের 6 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তা সহ মোট 13-14 জন নিহতের খবর পাওয়া গেছে। আপনি বলতে পারেন ইসরায়েল এই হামলায় ইরানের শীর্ষ সামরিক ও গোয়েন্দা কাঠামো একদম ভেঙে দিয়েছিল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ইরান মাত্র 15 দিনের দূরত্বে ছিল নিউক্লিয়ার বোমা থেকে। আমরা যদি এই হামলা না করতাম তাহলে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলত। এবং পরে ইরানও ইসরায়েলের উপর বড় ধরনের হামলা করে দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে, এবং টেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয় ওই দিন। কোনো দেশই বলেনি কিন্তু হতাহতের সংখ্যা আসলে কত ছিল। 22 জুন রাতে আমেরিকা ও ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় টার্গেট করে, ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে B2 স্পিড বোমার মাধ্যমে বোম মেরে। এটা ছিল আমেরিকার প্রথম সরাসরি অ্যাটাক ইরানের উপর। এবং 23 তারিখ ইরানও জবাবে আবার হামলা করে মার্কিন সামরিক ঘাঁটিতে, যেগুলো রয়েছে একটা কাতারে, একটা ইরানে। আপনার কি মনে হয় ইরান ইসরায়েলের এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? প্রথম দিকে আমার মনে হয়েছিল নিউক্লিয়ার বোমার কাজ বন্ধ করাটা আসলে এসব কিছুই না। ইসরায়েল চাইতেছে গাজায় যে তারা যুদ্ধ করতেছে এটা থেকে যেন দুনিয়ার মানুষের নজর সরে যায়। এখন আমেরিকাও যেহেতু এই যুদ্ধে সরাসরি যোগ দিয়ে ফেলছে, এখন মনে হচ্ছে না, আমার ধারণা আসলেই ভুল ছিল। দেখা যাক কি হয়। আমরা আশা করি যা হবে পৃথিবীর সকল মানুষের জন্য ভালো কিছু হবে। আর ইরান কিন্তু কোনো চূন্যমূন্য দেশ না, তাদের কাছে ব্যালিস্টিক মিসাইলের খনি আছে বলতে পারেন, এবং পৃথিবীর 4 নাম্বার অয়েল রিজার্ভ তাদের কাছেই, এবং পৃথিবীর 2য় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রিজার্ভের মালিকও কিন্তু তারাই, এবং চায়না রাশিয়ার সাপোর্ট তো আছেই। সো দেখা যাক কি হয়। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।